জিওনারটা করতেছি। আচ্ছা, বাকিরা মেবি রোজায় ধরছে, রাত 10টা বাজে সেহরি খাওয়ার পর রাতে নামাজ পড়ার পর এমনি শরীর ছেড়ে দেয়, শরীর আর চলতে চায় না আর কি। সো যাই হোক, যাদের রোজা ধরছে তারা এক গ্লাস শরবত খাইতে পারেন। আর যাদের রোজা ধরে নেয়, রাত জাগা পাখি আছেন, যে একদম সেহরি খেয়ে ফজর পরে তারপর হচ্ছে একদম দিব্যি 12 পর্যন্ত ঘুমান, তারা একটু সারা শব্দ দিয়েন যে আমার সাথে আছেন আর কি। যেহেতু অনেক দিন পর আপনাদের সাথে দেখা, প্রায় কদিন, 40 দিন, আরও বেশি, মাঝখানে তো আপনাদের সাথে কোনো রকম ক্লাস নিছি তো নেই। সো ওই হিসেবে আজকে পরিপূর্ণভাবে ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম আর কি। আচ্ছা, সো আমি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা এই জন্য দেখাতে চাচ্ছি আজকে, কারণ হচ্ছে ঈদের বন্ধে সবাই তো আমার মতো ব্যাক বেঞ্চার্স জানি, কারণ ঈদের আগে কেউ কাজ করবেন না, সবাই ছুটি কাটাবেন, বছরে যেহেতু একটা ঈদ। তবুও যদি এই ঈদে কেউ সময় সুযোগ পান, এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটাতে ক্রিয়েট করে আপনারা যতটুকু সম্ভব যদি রিজিক থাকে রিজিকের একটু তালাশ করেন। কারণ অন্যান্য সেক্টরগুলো থেকে এই ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্টটাতে উইন হওয়া খুবই ইজি, এবং এই অ্যাকাউন্টটাতে মানে এই সাইটটাতে প্রাইজ মানিটা একটু অন্যান্য সেক্টর থেকে একটু তুলনামূলক বেশি হয়। বেশি বলতে দেখা যায় 100, 200, 300, 400 ডলার এরকম অ্যাভেলেবেল কাজ থাকে। জাস্ট একটু টেকনিক অবলম্বন করে এই অ্যাকাউন্টে কাজ করলেই দেখা যায় ওইটাতে উইন হওয়ার সুযোগ থাকে। তার থেকে আরেকটা বড় সুযোগ হচ্ছে, এটা একটা আমি উদাহরণ দিই এরকমভাবে যে লটারির মতো। কীরকম, আপনি যদি কোনো কিছু কন্টেস্ট আছে যেগুলোতে আসলে উইন না হলেও টাকা পাওয়া যায়, মানে আমি জাস্ট ওই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করছি, শুধু গ্রহণ করছি, এতটুকু থাকার কারণে আমি ওইখান থেকে একটা পার্সেন্টেজ পাবো। সো এইটা হচ্ছে ওই সাইট। আপনাদের কি আগে কারো কখনো এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সম্পর্কে জানা আছে? মানে সাইটটার নামই হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম। কারো কি কোনো আইডিয়া আছে? একটু হাত তুললে ভালো হয়, বা কেউ আগে থেকে কাজ করেন বা অ্যাকাউন্ট করছিলেন কোনো এককালে। জি নাহিদ ভাই। আমি কন্টেস্ট করতাম আর কি। আচ্ছা, তাহলে তো ভাইয়ের অভিজ্ঞতা আছেই। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন? ওকে ঠিক আছে। আচ্ছা, তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আহ, আপনাদের মধ্য থেকে যাদের স্মার্ট এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট নাই, আবারও বলতেছি, স্মার্ট এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট নাই, অন্য কোনো প্রকার মার্কেট প্লেসই এখন অ্যাকাউন্ট করা আহ, যাবে না বললেই চলে। মানে আমি আশা দিব না যে হ্যাঁ পারবেন, এরকম কিছু আমি বলবো না, মিথ্যা আশ্বাস দিব না। যাদের পাসপোর্ট বা স্মার্ট এনআইডি কার্ড নাই তাদের জন্য আসলে এই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, কিংবা এই ফ্রিল্যান্সার ডট কম বলেন, এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করা যাবে না। যদি এই দুইটা থাকে তাহলে হচ্ছে করতে পারবে। এখন যদি বলেন ভাই অনলাইন কপি আছে, সেটাকে আমি ল্যামিনেটিং করে রাখছি, স্মার্ট আইডি কার্ড তো এখনও পাইনি, তাহলে কিচ্ছু করার নাই। যখন পাবেন তখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কারণ এই অ্যাকাউন্টগুলোতে এখন যেটা হয় সেটা হচ্ছে আগে 18, 17 দিকে কিংবা 20, 21, 22 পর্যন্ত সম্ভবত আপনার ওই আগের এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফিকেশন করা যাইতো, কিন্তু এরপর থেকে আর এইগুলোর মধ্যে এই স্মার্ট এনআইডি কার্ড কিংবা ভেরিফিকেশন করা যায় না। আর ভেরিফিকেশন ছাড়া আপনি এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কোনো প্রকার কাজ করতে পারবেন না। তবে হতাশ হওয়ারও কিছু নাই, যাদের এই বিষয়গুলো নাই তারা এই শুধুমাত্র যে এই কি বলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতেই হানা দিয়ে থাকবেন বিষয়টা এমনটা না। লোকাল মার্কেট প্লেসও যদি আপনি কাজ খুঁজতে থাকেন, এই ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকেও বেশি চাহিদা আছে। তবে হ্যাঁ, কষ্ট তো আছে, কারণ দুইটার কষ্ট দুই রকম। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর কষ্ট এক ধরনের, আবার লোকাল মার্কেট প্লেসগুলোর কষ্ট এক ধরনের। তো দুইটার সাথে দুইটা কখনো মিলানো যাবে না, মিলানোটা একটা প্রকার বোকামি। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে লোকাল মার্কেট প্লেস বলতে আমি কোনগুলোকে মেনশন করতেছি, যেমনটা হইতে পারে লিঙ্কডইন মার্কেট প্লেস, মানে লিঙ্কডইন কিন্তু একটা মার্কেট প্লেসের মতোই কাজ করে। সো ওইটা নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, যদিও হয়তো বা আপনারা একটু টাচ পাবেন আপনাদের এই কোর্সের মধ্যে, সো ওইটার মধ্যে
ঘাটাঘাটি করেন তো ওইটার মধ্য থেকে বিভিন্ন জব পাওয়া যায় বড় বড় অ্যামাউন্ট, এইটা একটা ওয়ে হইতে পারে। তারপর হচ্ছে ফেসবুক তো আছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আছে যেগুলোতে কন্টেস্ট করা যায়। আপনাদের সম্ভবত একটা লোগো ডিজাইনের কন্টেস্ট গ্রুপে আমি সাজেস্ট করছিলাম, ওইটার মধ্যে দেখবেন যে প্রায়শই লোগো কন্টেস্টগুলোর জন্য সেখানে দিয়ে রাখে, তো ওইগুলো কন্টেস্ট করতে পারেন। তাছাড়া বিহেন্স মার্কেট আছে, মানে বিহেন্সে আপনি আপনার নিজের কাজগুলো যত বেশি প্রচার করবেন তত ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ফেসবুকে বিভিন্ন কমিউনিটি গ্রুপগুলোতে বিভিন্ন জব পোস্ট করে, আপনি যে কী যেন বলে একটা বিডি জবস, ওইটা না, ফেসবুকেই বিভিন্ন গ্রুপগুলোতে তাদের লোকালিভাবে বা আবার দেখা যায় অফিসিয়ালভাবেও ডিজাইনারকে হায়ার করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা সেখানে সিবি চায় কিংবা হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক চায়। তো সেখান থেকে যখন আপনারা এইগুলা প্রোভাইড করবেন তো সেখান থেকে দেখা যায় আপনাদেরকে রিমোটলি কিংবা হচ্ছে ডেস্ক জবের জন্য পারে। তবে নতুন হিসাবে এইগুলোতে যাওয়াটা ভালো, ইন্টার্নশিপের যদি সুযোগ থাকে সেটাও গ্রহণ করা উচিত, কারণ আপনার সিভিতে যদি প্রথম 3 মাসে একটা ইন্টার্নশিপের সিল থাকে, পরবর্তী অফিসে বা পরবর্তী কাজ পেতে আপনার জন্য খুব সুবিধা হবে। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন সময়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ কম বলবো না, একদম নাই বললেই চলে, একদমই পার্সেন্টেজ খুবই কমে গেছে। ফাইবার তো আরও অবস্থা খারাপ, আপওয়ার্কের অবস্থা বলতে পারি না, আর ফ্রিল্যান্সার তো যাচ্ছে তো যাচ্ছে, হচ্ছে তো হচ্ছে, এই একটা অবস্থা চলতেছে আর কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অবস্থা। এই আর কি ওভারঅল লোকাল অ্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অবস্থা। জি শাপলা আপু বলেন। ভাইয়া, স্মার্ট কার্ডের কথা বললেন, যদি ফ্যামিলি অন্য মেম্বারদের থাকে তাহলে সেক্ষেত্রে কি ওইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না? আচ্ছা, ওইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে মার্কেট প্লেসে যেই নামে যেই পার্সন অ্যাকাউন্ট করছে, বাংলাদেশে যেহেতু পেপাল নাই, পেওনিয়ারের অ্যাকাউন্ট, সো ওই ক্ষেত্রে দেখা যায় পেওনিয়ারের মধ্যেও ওই ব্যক্তির ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে হয়, তারা ওইভাবে করে ভেরিফিকেশন করে। এক কথা যদি আপনাকে বুঝাই বা সবাইকে বুঝাই, আপনি যে ব্যক্তির এনআইডি দিয়ে কাজ করতেছেন ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন দিয়ে কাজ করতে হবে, ইভেন ওই ব্যক্তির ফেস তারা হচ্ছে লাইভ ক্যামেরা দিয়ে ছবি তোলে। মানে আপনি যদি আপনার বাবার স্মার্ট আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে চান, আপনার বাবাকে উপস্থিত থাকতে হবে, কারণ যখন তারা ভেরিফিকেশন করাবে তখন দেখা যায় আপনার ক্যামেরা মানে মোবাইল দিয়ে কানেক্ট করে, মোবাইলের ক্যামেরা বা ওয়েব ক্যাম যদি থাকে ওয়েব ক্যামের সামনে তার ফেসটাকে লাইভ ছবি নিবে বিভিন্ন অ্যাঙ্গেলে, সেটাকে দিয়ে তারা ওই এনআইডির ছবির সাথে ম্যাচ করবে, তারপরে গিয়ে আপনাকে এনআইডি মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাবে। এক কথা, ওই ব্যক্তির নামে সব কিছু হচ্ছে, আপনি শুধু ব্যাকএন্ডে কাজ করে যাচ্ছেন, এতটুকুই। ইন ফিউচার যদি কোনো ঝামেলা হয় তাকেই লাগবে জীবিত, এখন সে যদি মৃত থাকে তাহলে হচ্ছে আর কোনো সুযোগ নাই, করাই যাবে না, কারণ লাইভ ফেস ভেরিফিকেশনটাই তো করা যাবে না। বুঝছি। আচ্ছা, পাসপোর্ট থাকলে তো আর পাসপোর্ট যদি থাকে তাহলে এনআইডি কার্ড কি লাগবে না না, পাসপোর্ট দিয়ে যে করা কোনো যাবে? একটা আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা হচ্ছে পাসপোর্ট, যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে এখন ওকে। স্মার্ট এনআইডি কার্ডের চাইতে পাসপোর্ট পাওয়াটা আমি মনে করি তুলনামূলক খুবই সহজ, আর পাসপোর্ট দিয়ে আপনি সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোতে ভেরিফিকেশন খুব ইজিলি এবং খুব দ্রুত করা যায়। পাসপোর্ট করতে 1 মাসেও মনে হয় না সময় লাগে, সমস্ত ইনফরমেশন যদি এখন ভালোভাবে প্রোভাইড করা হয়, 6,000 কিংবা 7,000 টাকার মতো হয়তো বা লাগে বা আরও কম, তো এটা পাওয়া যায়। আর স্মার্ট এনআইডি কার্ড আমি সেই কোন এক জন্মে পাইছি স্মার্ট এনআইডি কার্ডে ভুল আসছে, আর যদিও অনলাইন কপিটা ঠিক করে রাখছি কিন্তু স্মার্ট এনআইডি কার্ড সংশোধন করতে দিছি, আদৌ এই জন্মে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই, সো ওইটা ওইভাবে ফালা রাখছি। স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কোনো কাজ হয় না, কারণ আমি যখন অ্যাকাউন্ট করছি তখন আমার সব অ্যাকাউন্টের ভেরিফিকেশন আমি হচ্ছে ওই অনলাইন কপিটি দিয়েই করছিলাম, যার কারণে এখন আর প্রবলেম নেই। এখন যাই ঝামেলা হয় আমি ওই আবার আগের কপিটা শো করি, তারা হচ্ছে ওইটাকে ঠিকঠাক করে দেয়, আমার আর প্রবলেম হয় না। আর এখন আর ওই সুযোগটা নাই আর কি, এই আর কি অবস্থা অ্যাকাউন্ট মার্কেট প্লেসগুলোর। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু দেখেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ এটা জিজ্ঞাসা করতেছে এই কারণে, বাসায় আসার পর দেখি যে আমার পিসি চালু হয় না, প্রায় 2 মাসের মতো পিসি অফ ছিল, এই কারণে পিসি একদম জ্যাম খেয়ে গেছে, পরে শনিবার দিন গিয়ে এটাকে
নিয়ে আসছিলাম আর কি, শুধু শুধু টাকাটা জলাঞ্জলি। বাসাতে গোসল করাইতাম ডেটল সাবান দিয়ে, ভালোই তো। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন এবং কথা তো ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন তাই না? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো জি ভাইয়া, শোনা যাচ্ছে, আচ্ছা, শুনতে পাচ্ছি। আপনারা একটু আমাকে রেসপন্স করেন, যেহেতু আমি স্ক্রিনটা সুইচ করতেছি না বারবার। freelancer.com অ্যাকাউন্টে হ্যাঁ ভাইয়া, থাকতেছি। অবশ্যই। যেহেতু আমাদের একটা প্রিভিয়াস সমস্যা ছিল যে ক্লাসের কিছুক্ষণ পরে আমাদের নেটের নাচানাচি শুরু হয়ে যেত, সো ওই জন্য আবার রিপিট করলাম আর কি। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিং নাম বলি, আর এই সাইটটার নামই হচ্ছে freelancer.com। অনেকে হচ্ছে বুঝে না, বাট এটার নামটাই হচ্ছে, সাইটটার নাম হচ্ছে freelancer.com। সো এই সাইটটাতে বিগিনারদের জন্য, মানে যারা একদম নতুন আছি, আমরা জগৎটাতে নতুন প্রবেশ করছি, তাদের জন্য হচ্ছে এই সাইটটা খুবই ভালো। এর প্রধান এবং অন্যতম একটা কারণ হচ্ছে এইটার মধ্যে কন্টেস্ট করা যায়। কন্টেস্ট বলতে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্টগুলো এখানে আগে থেকে প্রোভাইড করে রাখে। তো ওই অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা ডিজাইন বা কাজ করলেন এবং সেটা সেই কন্টেস্টে পার্টিসিপেট করলেন। এখন এটার দুইটা সুবিধা। একটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে কন্টেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে উইন না হলেও টাকা উপার্জন করা যায়, ওইটাতে একটা সুবিধা আছেই। উইন হইলেন বা না হইলেন সেটা পরের বিষয়। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একদম রিয়েল টাইম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো দিয়ে ডিজাইন করলেন, অবশ্যই ভালো করে তো করবেনই, এবং সেই ডিজাইনগুলো দিয়ে আপনি আপনার পোর্টফোলিওটাকে খুব স্ট্রংভাবে সো আমি যদি মনে করি বা বলি যে এই সাইটটাতে এসে আপনি ডেইলি যদি 2টা করে কন্টেস্টে পার্টিসিপেট করেনও, 2টা করতে খুব বেশি সময় যে লাগে এমনটা না, খুব অল্প সময়ের মধ্যেই ডেইলি রেগুলারলি 2টা করে কন্টেস্টে পার্টিসিপেট করা যায়। সো আপনি যদি একটা করেও করেন, রেগুলারলি টার্গেট নেন মাসে 30টা যদি মাসে আপনি টার্গেট নিয়ে নামেন, আপনি দেখবেন যে খুব ইজিলি হবে 2 থেকে 3টা কন্টেস্টে আপনি উইন হয়ে গেছেন। যদি রিজিক থাকে আর ওইভাবে যদি আপনি তালাশ করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দেখবেন যে আপনি 2-3টা কাজ অলরেডি পেয়ে গেছেন। আর কাজগুলো কিন্তু ভালোই অ্যামাউন্ট থাকে, $200-300 বা $100। আপনি যদি আরও কম বাজেটের কন্টেস্টও পার্টিসিপেট করেন, আপনার ইচ্ছা করতে পারেন। তবে যদি বেশিগুলো করতে চান সেগুলো আপনার ইচ্ছা, সেইগুলো আমি আজকে সম্পূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। সো এ হচ্ছে এটার প্রসেস। আর এইগুলোর কাজগুলো যদি আপনি আপনার পোর্টফোলিওতে অর্থাৎ বিহেন্সে আপলোড করতে থাকেন, আপনি ওই বিহেন্সের পোর্টফোলিওটা দিয়ে লোকালিভাবে ট্রাই করতে পারবেন। সো লোকালিভাবে যদি আপনি আপনার বিহেন্স পোর্টফোলিওটাকে কোথাও শো করেন, তো তারা ভাববে যে আপনার এখানে তো অনেক কাজ বেশি, এবং আপনি সেটা বড় গলায় বলতে পারবেন যে এটা কোনো কপি নাই, এটা সম্পূর্ণ রিয়েল টাইম ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশন দিয়ে আমার কাজ করা। সো এ হচ্ছে ওভারঅল বিষয়। সো এইটা অ্যাকাউন্ট করাটা খুব বেশি ঝামেলার যে এমনটা না, ঝামেলার হয় ওই এনআইডিটা ভেরিফিকেশন করার ক্ষেত্রে, কারণ এটা সাথে সাথেই এনআইডিটা ভেরিফিকেশন করতে হয়। তবে এটাতে এনআইডি ভেরিফিকেশন করার একটু ঝামেলাটা হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করতে কি কি ইনফরমেশন লাগে আমি একটু বলে দিই। প্রথমত, আপনার একটা নতুন জিমেল থাকা ভালো। যদি নতুন জিমেল না থাকে কোনো সমস্যা নেই, আপনার রেগুলার জিমেল দিয়ে কাজ করতে পারেন। তবে একটা নতুন জিমেল থাকা, অর্থাৎ সম্পূর্ণ সবগুলো অ্যাকাউন্টের জন্য একটা নতুন জিমেল থাকা ভালো। অর্থাৎ আপনি যে জিমেলটা খুলছেন এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট বিহেন্স থাকতে পারে, ফাইবার বা আপওয়ার্ক বা অন্যান্য এই ধরনের অ্যাকাউন্টের জন্য ওই জিমেলটা আপনি ব্যবহার করতে পারেন, এবং ওইটাকে খুব স্ট্রংভাবে আপনি জিমেলটাকে গুছায় নিতে পারেন। এটা একটা প্রসেস। এখন যাদের আগের জিমেল আছে, তারা যদি ওই জিমেলটাকে এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে চান, ফাইন। তবে একটা ঝামেলা কি, আপনার এই জিমেল দিয়ে যদি এই অ্যাকাউন্টটা খোলেন, বিশেষ করে freelancer.com, এই জিমেলটার মধ্যে রেগুলারলি কমসে কম 20 থেকে 30টা ইমেল যাবে শুধু শুধু। মানে শুধু শুধু বলতে এখানে যে ক্লায়েন্টরা তাদের কন্টেস্টগুলোকে দিতেছে, নতুন কন্টেস্ট আসতেছে, এই ধরনের যাবতীয় ইনফরমেশনগুলো আপনার সেই ইমেলে চলে যাবে। সো গুরুত্বপূর্ণ যদি কোনো অন্যান্য ইমেল পেতেও চান, আপনি কিন্তু এই ধরনের নোটিফিকেশনগুলো পাওয়ার কারণে আপনি আপনার গুরুত্বপূর্ণ ইমেলগুলো মিস করতেছেন। সো এই জন্য আমি বললাম যে নতুন একটা ইমেল খুলে নিলে এবং সেটাকে ভালো করে
ভেরিফাইড অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন বা আদার যে ভেরিফিকেশনগুলো আছে সেগুলো যদি করে ফেলান সাথে সাথে, তাহলে আপনার জিমেলটা একটু স্ট্রং হইলো, ভালো হইলো। আর একটা ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বারটার মধ্যেও ভেরিফিকেশন নিবে। ফোন নাম্বারের মধ্যে হয়তো আপনার মেসেজ আসতে পারে, বেশিরভাগ কল করে ভেরিফিকেশনটাই করা হয়, অর্থাৎ কল করে তারা আপনাকে একটা কোড নাম্বার দিবে যেটা তারা মেসেজ করে দিতে, কিন্তু মেসেজ করে দিলে অনেক সময় আসে না, নেটওয়ার্কের ইররের কারণে মেসেজটা আসে না। সো আমরা কল করে নেওয়ার যে অপশনটা সেটাতেই ক্লিক করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ফেসবুক যেটা আছে সেটা দিয়ে লিঙ্ক আপ করতে হবে, মানে ফেসবুক যেটা আপনি ব্যবহার করেন এই ফেসবুকের সাথে এই ফ্রিল্যান্সার, শুধুমাত্র ফ্রিল্যান্সার না, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সেগুলোতেও আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে দিতে হবে এবং সাথে লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে। সো এই হচ্ছে 4টা বিষয় আমাদের আপাতত প্রয়োজন, একটা হচ্ছে জিমেইল, একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। freelancer.com-এ অ্যাকাউন্ট করার জন্য লাগবে, ফাইবারেও করতে গেলে সেম একই অবস্থা। তবে এইটাতে যখন আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন, মানে সাইন আপ করবেন, তো তখন দেখা যায় আপনার এই 4টা ভেরিফিকেশন করার পর আপনাকে কিছু মার্ক দিবে। তো এখানে আমি দেখেন আমার এখানে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 55% ডান, এখানে এই যে 55% ডান দেখাচ্ছে। আমি আপাতত 55% ডান নিয়ে কাজ করতে পারতেছি, কারণ এটা সেই কি বলে নুহু আলাইসাল্লামের যুগের থেকে অ্যাকাউন্ট করা, মানে সেই 1900 সালের অ্যাকাউন্ট। এখন পর্যন্ত আমি কাজ করি না, অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে ডলার পড়ে আছে, টাকা পড়ে আছে, ইউরো পড়ে আছে, এটার মধ্যে আমি নজরও দিই না, আর অলরেডি তো অনেক দিন সময় হয়ে গেছে কাজ করি না এটার মধ্যে। সো এটার মধ্যে আপনি যেই ইনফরমেশনগুলো অ্যাড করছেন, সো ওইগুলো করার মাধ্যমে এখানে আপনার কিছু পার্সেন্টেজ অ্যাড হবে। এটা যে একদম 100% হয়ে যাবে বিষয়টা এমনটা না, আর 100% হবে বিষয়টা এমনটাও না। এখানে কি কি ইনফরমেশন অ্যাড করা যায়, যেমন হচ্ছে আমি এখানে যেমন আমার এখানে পেমেন্ট ভেরিফাইড বাকি, আমার দরকার নাই, কারণ আমি এখানে কাউকে হায়ার করব না। যদি আমি কাউকে হায়ার করি সেক্ষেত্রে আমার হচ্ছে এটা ভেরিফিকেশন প্রয়োজন হবে, আর এটা করতে হলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দরকার হবে, যেটা আমার কাছে নাই। আমি ফোন নাম্বার ভেরিফাইড, ইমেল ভেরিফাইড দেওয়া, ফেসবুক ভেরিফাইড দেওয়া বা কানেক্টেড দেওয়া, অ্যান্ড হচ্ছে আমার আইডেন্টিফাইড ভেরিফাইড করা, মানে হচ্ছে আমার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা। যাদের এই ভেরিফিকেশনগুলো হবে না তাদের এই যে অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এখানে ভিউ প্রোফাইলে গেলে আপনার হচ্ছে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে শো করবে। এটা অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পাবেন আপনার হচ্ছে ড্যাশবোর্ডে, এখানে দেখবেন যে এখানে এরকম কিছু থাকবে না, এখানেই ওই ইনফরমেশনগুলোকে অ্যাড করার জন্য আপনাকে বারবার পোক করতে থাকবে। তো ওইখানে ক্লিক করলেই দেখবেন যে আপনি এগুলোকে ভেরিফিকেশন করে ফেলতে পারতেছেন। তবে প্রথম অবস্থায় মেবি 55% দিবে বা 50% দিবে। তো এটা করার পর আপনি এখানে সব কিছুই চেঞ্জ করতে পারবেন, আপনার কভার ইনফরমেশন, আপনার ভিতরে যে যাবতীয় ইনফরমেশনগুলো আছে, আপনার নাম, প্রোফাইল ইমেজ। তবে কভার ফটোটা চেঞ্জ করা যাবে না নতুন অবস্থাতে। তবে এখানে আপনি পোর্টফোলিও সেকশনগুলো অ্যাড করতে পারবেন, আপনি এখানে কী কী রিভিউ পাইছেন সেগুলো তো থাকবে না, আপনি নিচে যাবতীয় আপনার হিস্ট্রিগুলো অ্যাড করতে পারবেন এখানে। আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আপনি এই 50% অর্থাৎ যখন ইমেল ভেরিফিকেশন করবেন, ফোন ভেরিফিকেশন করবেন, অ্যান্ড হচ্ছে আর আরেকটা হচ্ছে ফেসবুক কানেক্ট করবেন, এই 3টা এবং সাথে লিঙ্কডইন কানেক্ট করার পর দেখবেন যে 50 থেকে 55% ডান হয়েছে। তো এটা করার পর আপনি এখানে যাবতীয় বিষয়ে নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু এইখানকার যে কাজ অর্থাৎ কন্টেস্টের করার যে বিষয়টা এইটা আপনি করতে পারবেন না। আপনি কন্টেস্টের মধ্যে যেতে পারবেন, অর্থাৎ এই যে এইখানে আছে এগুলো আপনি দেখতে পারবেন, এইখানকার ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন, সেই অনুযায়ী কাজ করতে পারবেন। কিন্তু এইখানে গিয়ে যখন আপনি কন্টেস্টে আপনার এন্ট্রিটা সাবমিট করতে যাবেন তখনই হচ্ছে আপনার প্রবলেম হবে, আপনাকে এন্ট্রি সাবমিট করতে দিবে না। তো ওই এন্ট্রিতে সাবমিট করার সময় দেখবেন যে আপনাকে এনআইডি ভেরিফিকেশন চাচ্ছে। সো এই এনআইডি ভেরিফিকেশনটা করতে হয় একটু রিস্ক নিয়ে। রিস্কটা কীরকম আমি একটু বলে দিই। প্রথমত তারা হচ্ছে আপনাকে বলে যে আপনি কোন ধরনের ভেরিফিকেশন করবেন, পাসপোর্ট দিয়ে করবেন না হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করবেন। তো যদি আপনি স্মার্ট এনআইডি কার্ড শো করেন বা ওখানে ক্লিক করেন, তো ওইখানে আপনার হচ্ছে এই কম্পিউটার থেকেই আপনার যদি ভালো ডিভাইস থাকে তো ওইটাকে উপর থেকে সুন্দর করে ছবি তুলবেন,
ফ্রন্টের অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টের। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না? প্রিয় দেশবাসী আছেন আপনারা, না শুধু আমি একা আছি ক্লাসে আজকে? বুঝতে পারতেছি ভাইয়া। জি, বুঝতে পারতেছি। আচ্ছা, না এতদিন পরে আসলাম, অন্য কোনো কথাবার্তা না বলেই এত চিল্লাফাল্লা করতেছি, তো বিরক্ত লাগতেই পারে আর কি। এই জন্য কি জিজ্ঞাসা করলাম আপনাদের। আচ্ছা, সো ভাইয়া আপনি এই যতদিন ধরে ক্লাস করছি আপনার ক্লাসগুলো বেস্ট ভাইয়া, সত্যি বলতে আমার কাছে, তাদের কাছে অন্যদের কাছে কেমন জানি না, রোজা বাট রমজান মাসে মিথ্যা আপনার কথা কাছে বলা, গুনার পাপ, আর যে পাম টাম দেওয়া, এগুলো সত্যি কথা ভাইয়া, মানে বুঝিও না, ইয়াও করি না কোনো কিছু, খুব হাফিজ কষ্ট ভাই, হয়েছে ভাইয়া, একটা ভিডিও যে কতবার দেখতে হয়েছে একটা কাজ, আসলে তারপরও বুঝি না, একটা উদাহরণ দেই। আমাদের অনেক ঘরে কষ্ট হয়েছে ভাইয়া। আমাদের ঘরে যখন মা বা ওয়াইফরা রান্না করে, তো মাঝে মাঝে দেখবেন যে রান্নার টেস্ট একটু খারাপ হয়, কিন্তু আসলে কি মা বোন ইচ্ছে করে রান্নার টেস্টটাকে খারাপ করে? অবশ্যই না। নাকি তারা না না, ইচ্ছে করে খারাপ করে? মোটেও না তো ভাইয়া। তারা কিন্তু তাদের বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করে। তবুও দেখা যায় মাঝে মাঝে লবণ কম হয়ে যায়, বা একটু ভাত বেশি সিদ্ধ হয়ে যায়, তরকারি একটু বেশি ঝাল হয়ে যায়। তো এই বিষয় থাকে, তবে মানুষ কিন্তু তার বেস্ট দিয়ে চেষ্টা করে। আর আরেকটা বিষয় হচ্ছে, এক্স্যাক্টলি ভাই, সে হ্যাঁ আপনাদের হ্যাঁ। সাথে আমার একটা লং রিলেশনশিপ থাকার কারণে মাঝখানে এই একটা বিষয় হওয়ার কারণে হয়তো বা ভালো লাগতেছে না, কারণ একজনের সাথে যখন একটা ভাই আপনি যেভাবেই ক্লাস নেন না কেন, যেভাবে ক্লাস করান না কেন, আপনার ক্লাসগুলো বুঝতে পারি। মানে আমরা এখন যদি মাথা ক্যাচ না করতে পারি, ভিডিও দেখলে ওটা কাভার হয়ে যায়, কিন্তু সে তার বেস্টটা দিছে, কিন্তু তারপর আমরা বুঝি না, মানে বিষয়টা হচ্ছে এমন। তারপরও যে আরো যেই স্যারদের ক্লাস করছি, তারপর আপনারটাই আমাদের বেস্ট মনে হয় সর্বোচ্চ, মানে যেটা মনে হয় আর কি। ঠিক আচ্ছা, আছে, ঠিক দেখলে আছে, ক্লিয়ার হয়ে যায়, দোয়া করবেন একটু একটু ইনশাল্লাহ। করে, মানে বুঝি না এমন না। ভবিষ্যৎ জ্ঞানী ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। আচ্ছা, আমরা আর জি ভাইয়া, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনার জন্য। আর না যাই, আমরা এখন ক্লাসে আগাই। আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশনের বিষয়। তো আপনারা ভালো একটা ডিভাইস থাকলে, ফোন ডিভাইস থাকলে, আহ, উপর থেকে একদম সাদামাটা ব্যাকগ্রাউন্ডে রেখে একদম টপ ভিউতে ছবিটা তুলবেন, ফ্রন্ট পার্টের অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টের। আমি এটার একটা সম্পূর্ণ গাইডলাইনের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করছে, কীভাবে করছে না কি, ওইটা আমি কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আর তো ওই দুটা ছবি তুলে আপনি আপনার এই ডিভাইসে রাখবেন, কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে, পিকচার ফোল্ডার অথবা ডকুমেন্ট বা ডাউনলোড ফোল্ডারে রাখতে পারেন, কারণ এখান থেকে আপনার হচ্ছে ছবিটা দিয়ে দিতে হবে। মানে আপনি হচ্ছে এখানে যখন ভেরিফিকেশনে যাবেন, এখান থেকেই চুজ এ ফাইল বা চুজ ইউর ফাইল আসবে, তখন এখান থেকে আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে আপনি ফাইলটাকে চুজ করতে পারবেন আর কি। তো এখান থেকে আপনি চুজ করলেন, তো এখান থেকে যখন আপনি ছবি দুইটা দিবেন, দেওয়ার পরবর্তী স্টেপটা থাকবে, তারা বলবে যে আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। তো তারা একটা কিউআর কোড দিবে এখানে সুন্দর করে, এই স্ক্রিনের মধ্যে এখানে একটা বড় করে কিউআর কোড থাকবে। তো আপনি মোবাইল দিয়ে, অন্য কোনো ব্রাউজার না, গুগল ক্রোম ব্রাউজারটা লাগবে। তো মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওটা কিউআর কোডটা স্ক্যান করলে, নর্মালভাবে কিউআর কোডটা যখন স্ক্যান করবেন একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটাকে ডিরেক্ট না ঢুকে কপি করে গুগল ক্রোম দিয়ে যাবেন। তো গুগল ক্রোম দিয়ে যখন যাবেন, তখন দেখবেন যে আপনার সেখানে মোবাইলের মধ্যে ক্যামেরা ওপেন হচ্ছে। তো সেখান থেকে আপনার ফ্রন্ট ভিউ, রাইট ভিউ, লেফট ভিউ দেওয়ার পর, এটা যখন তারা তারা একটু সময় দিবে। তো তারা এই প্রসেসটা করার পর তারা বড় করে এই স্ক্রিনের মধ্যে একটা কোড নাম্বার দিবে, তারাই ওই কোড নাম্বারটা প্রোভাইড করবে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা কোড নাম্বার। তো এই এনআইডি ভেরিফিকেশন করার পর তারা যখন এখানে একটা বড় করে কোড নাম্বার দিবে, তো এই কোড নাম্বারটা তারা এখানে বাম পাশে বলে দিবে যে এই কোড নাম্বারটা তুমি প্রিন্ট আউট করে একটা ছবি তুলে আমাদেরকে দাও। তো এখন তো আমাদের বাসায় প্রিন্টার নাই, আবার হচ্ছে আমি এখন রাতে ভেরিফিকেশন করতে যাচ্ছি, বাজারও খোলা নাই, তো এখন আমি করব কি? তো এইটার উপায় হচ্ছে, আপনি বড় একটা A4 সাইজের পেপার নেবেন। তো A4 সাইজের পেপারটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরবেন, পোর্ট্রেটে না, মানে লম্বা ভাবে না, এটা কি বলে, আড়াআড়িভাবে ধরবেন, কর্নার ভাবে।
তো কোনোভাবে ধরলে দেখবেন যে লম্বাটাই হয়েছে, বেশি বড়ভাবে লিখতে পারতেছেন। তো ওইখানে সুন্দর করে হাতের লেখা খারাপ হলেও কিছু করার নাই, না যেন সুন্দর নির্দিষ্টভাবে বোঝা যায় এইভাবে করে পেজের মধ্যে নাম্বারটা লিখবেন, এবং নাম্বারের উপরে কি কি লিখতে হবে সেটা freelancer.com বলে দিবে। নাম্বারের উপরে লিখতে হবে যে দিস কোড ইজ প্রোভাইডেড বাই freelancer.com, তারপর হচ্ছে আপনার নাম্বারটা, এই দুইটা লিখবেন। লিখে জেলখানায় আসামিদের প্রবেশ করা কীভাবে আপনারা বিভিন্ন হলিউড মুভিতে দেখছেন, সুন্দর মতো তাদের বায়োডাটা 2 হাতে ধরে রাখে আর হচ্ছে ফেস দিয়ে একটা ছবি তোলে, আপনারা দেখছেন এরকম? হ্যাঁ ভাইয়া দেখছি। ঠিক ওইভাবেই আপনার এখন একটা ফটোগ্রাফার লাগবে। যদি ছোট বোন থাকে বা বড় বোন থাকে বা ভাই থাকে বা আম্মু আব্বু থাকে, তাদেরকে বলবেন যে আমাকে একটা সুন্দর মতো চোরের মতো ছবি তুলে দাও। এটা কেন বললাম, কারণ ওই যে নাম্বারটা আপনি খাতায় নোট করছেন, সেই নাম্বারের নোটটা আপনার বাম হাতে রাখতে হবে। বাম বা ডান হাত তারাই বলে দিবে, আমার সঠিক খেয়াল নাই। নাম্বারটা অর্থাৎ ফ্রিল্যান্সার থেকে যে কোডটা দিছে, সেই কোডটা যে খাতায় লিখছেন সেটা আপনার এক হাতে, আর আপনার এনআইডি বা পাসপোর্ট যেটা দিছেন সেটা আপনার আরেক হাতে, এবং দুইটা একদম বুক বরাবর কাছাকাছি, যেন আপনার চিন লেগে থাকে একটা আরেকটার সাথে। মানে ডান গাল ওই কোড নাম্বারটার সাথে লেগে গেছে এবং বাম গাল হচ্ছে আপনার এনআইডির সাথে লেগে আছে। এইভাবে করে চোরের মতো দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে, এবং ওই স্ক্রিন থাকা অবস্থায়, স্ক্রিন কিন্তু ক্লোজ করা যাবে না। মানে এখানে ভেরিফিকেশন নাম্বারটা দিছে, আপনি এখন এটা ক্লোজ করে দিলেন বা রিলোড করে দিলেন, এমনটা না, এই অবস্থা থাকতে হবে এবং এই কাজটা করতে হবে খুব দ্রুত। তো এই ছবিটা আপনার তুলতে হবে, ছবিটা তুলে মোবাইল থেকে আপনার হচ্ছে ডিভাইসে নিতে হবে, ডিভাইস থেকে নিয়ে তখন ওইখানে সাবমিট করতে হবে। এ হচ্ছে একটা লম্বা জার্নি freelancer.com-এ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিষয়। তো ওইটা হয়তো বা সময় নেবে 24 ঘন্টা বা তার সাথে করে দিতে পারে। তো এই ভেরিফিকেশন করে দেওয়ার পর তখন হচ্ছে তারা বলবে যে হ্যাঁ এখন ডান, এখন আপনি এখানে সম্পূর্ণ কাজ করতে পারেন। এই হচ্ছে freelancer.com এর হিস্টোরি। কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে বা কোনো প্রশ্ন আছে এই ভেরিফিকেশনটা নিয়ে? এনিওয়ান? ভাইয়া এখন মাথার উপর দিয়ে গেছে, যদি করতে যাই তখন আসলে ক্লিয়ার হবে যে কোথায় থেকে কোথায় কিরকম, বা ভিডিও দেখে দেখে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাব। এটা ব্রেনে নিয়ে রাখেন, ভিডিওটা দেখা লাগবে না, কারণ আমি চাইলে আজকে আপনাদের কারো একজনকে দিয়ে অ্যাকাউন্টটা করাইতে পারতাম, কিন্তু এটা সময় লাগবে 4-5 ঘন্টারও বেশি। কারণ একে তো আমাদের হাতে সমস্ত ইনফরমেশনগুলো একসাথে নাই, হ্যাঁ, ইনফরমেশনগুলো কারেক্ট নাই। আমি এখানে আমার বায়োতে কি কি দিব, আমার প্রোফাইলের নাম কি দিব, হ্যাঁ, আমি পোর্টফোলিওতে কি কি সাজাবো, এগুলো আমার কিন্তু গুছানো। তো এই কারণে কিন্তু একটা সময়ের ব্যাপার। তারপর আমি কোন জিমেল দিয়ে লগ ইন করবো, কোন ফোন নাম্বার দিব, হ্যাঁ, কোন ফেসবুক অ্যাকাউন্টটা এটার সাথে লিঙ্ক আপ করাবো। অনেকে দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট 2 থেকে 3টা। তো একটা ওয়ার্নিং দেই, কোনো কারণে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক আপ করবেন, ইন কেস যদি আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টের 12টা বাজে, আপনার এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টেরও 12টা বাজার সম্ভাবনা থাকতে পারে। যদিও এনআইডি দিয়ে ভেরিফিকেশন করলে আর সম্ভাবনা থাকবে না, তবু ওইভাবে করে আপনি একটু রিস্ক ফ্রি থাকেন, ওয়ার্নিং দিলাম। কারণ এরকম ঘটনা ঘটছে, তার অ্যাকাউন্টে প্রায় 500 USD মতো ছিল অনেক আগের। তো তার ফেসবুকের অ্যাকাউন্টের ঝামেলা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট গায়েব। তো পরবর্তীতে সে freelancer.com-এ ঢুকে দেখে তার টাকাও নাই, তার অ্যাকাউন্টও ঝামেলা হয়েছে। পরে সে ডিসক্লোজ করে দিতে হয়েছে আর কি, তার $500 গায়েব, কষ্টের টাকা শেষ। তো ওই সময় $500 তো হিউজ, তখন 74 বা 80 টাকা করে। তো এই একটা ওয়ার্নিং দিলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার জন্য বিষয়। আর আমি এতটুকু শিওর যে আপনারা যদি নিজে থেকেই জাস্ট লগ ইন করতে যান, যে এখান থেকে আমি একটু ইকোনমি মোডে যাই, এখান থেকে freelancer.com লিখে সার্চ করলাম, অ্যান্ড এই যে এখানে জাস্ট সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করলে আপনি আপনার ইমেল বা হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে জয়েন ফ্রিল্যান্সার দিলে আপনি হচ্ছে কাজ দেন, কিংবা আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে বাকি স্টেপগুলো আপনারাই দেখতে পারবেন, ওটার আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। সো
এ হচ্ছে অ্যাকাউন্ট করা পর্যন্ত ঝামেলা। তবে ওই যে যেটা বললাম যে তারা যে কোড নাম্বারটা দিবে ওইটার কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, এবং মেক শিওর থাকবেন আপনাদের যে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন আপনার ফেস এবং ছবির মধ্যে এনআইডি যে ধরে রাখছেন সেই এনআইডিতে আপনার নাম এবং আপনার এনআইডির নাম্বারটা যেন স্পষ্টভাবে বোঝা যায়, ওইভাবে করে লাইট দিয়ে আপনার সুন্দর মতো ছবি তুলবেন। আবার এমনভাবে লাইট দিয়ে না যেন হচ্ছে লাইটের আলো গিয়ে হচ্ছে এনআইডি কোনো একটা নাম্বার বা কোনো একটা ইনফরমেশন মিসিং হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তারা আবার ভেরিফিকেশনের জন্য আপনাকে প্যারা দিবে। তো এই এক কাজ বারবার না করে একবারে রিল্যাক্সের সাথে করেন, একটু ধীরে সুস্থে করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এ হচ্ছে অ্যাকাউন্টের ঝামেলা। জি শাপলা আপু বলেন। ভাইয়া এটা কি কম্বাইন্ড নিশ দিয়ে করা যাবে কিরকম? অ্যাকাউন্টটা? বায়োটা যেমন ডিজিটাল মার্কেটিং একটা নিশ বা গ্রাফিক্স ডিজাইন অনেক আছে, ওয়েব ডেভেলপমেন্ট করে, এরকম কি আলাদা আলাদা কম্বাইন্ড নিশ দিয়ে কি বায়োটা সাজানো যাবে? মানে আচ্ছা, এটা অ্যাকাউন্টে পুরোটা বিষয়টা ক্লিয়ার করি। আপনি একটা এনআইডি দিয়ে একবারই একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এবং ওই অ্যাকাউন্টে আপনি যত প্রকার ইনফরমেশন একসাথে মার্জ করে আপনি দিতে পারেন, যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি একজন মোশন ডিজাইনার, সমস্ত কিছু আপনি বায়োতে একসাথে অ্যাড করতে পারেন। কারণ 2-3টা ঘর তো আর বায়োতে নাই, একটাই ঘর বায়োর জন্য। সো এখানে আপনি ওইভাবে করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে সুন্দর করে একটা বায়ো লিখে দিতে পারেন। আচ্ছা ভাইয়া। ফাইবারের মধ্যে যেমনটা হচ্ছে বিভিন্ন গিগ দেওয়া যায়, ফ্রিল্যান্সার ডট কমটার মধ্যে এমনটা না। ফাইবারের যারা ব্যবহার করেন তো ওইখানে দেখা যায় ডিজিটাল মার্কেটিং একটা গিগ দেওয়া যায়, হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আলাদা আলাদা গিগ দেওয়া যায়। তবে এই ফ্রিল্যান্সার ডট কমের মধ্যে গিগ দেওয়ার সিস্টেম, এইটার মধ্যে হচ্ছে লাইভ কন্টেস্ট। তো ওইটাতে যাচ্ছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আমি একটু দেখাই। সো আমি যদি ড্যাশবোর্ড যাই, এ হচ্ছে আমার ড্যাশবোর্ডের ইনফরমেশন। আমাকে এখানে ইংলিশ এক্সাম দিতে বলতেছে, আমি আজ পর্যন্ত দিয়েও নাই, আমার দরকারও নাই, এগুলো দরকার নাইও এই ফ্রিল্যান্সার ডট কমের জন্য। আপনি যখন এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে ফেলবেন আপনি এমনিতে কাজ করতে পারবেন, এগুলোর দরকার নেই। তবে দিয়ে রাখলে ভালো আর কি, তবে এটা আমার মনে হয় না যে প্রয়োজন। সো এখানে আসার পর আমার এই ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশনে গেলে আমার এখানে কন্টেস্ট অপশনটা থাকবে। তো আমি কন্টেস্ট অপশনে ক্লিক করলে আমার হচ্ছে এই যে এই অপশনটা চলে আসবে। আমি একটু দেখাই, ব্রাউজে যাচ্ছি, কন্টেস্টে গেলাম, ক্লিক করলাম, এই যে এখানে কন্টেস্টের অপশনগুলো চলে আসতেছে। তো এখানে কিছু সার্চ করার অপশন আছে, যে আমি মিনিমাম কত ডলার থেকে কন্টেস্টগুলো চাচ্ছি। আমি এখানে একটা বাজেটও দিয়ে দিতে পারবো, যে আমি মিনিমাম বা মোটামুটি $100 বাজেট চাচ্ছি, ম্যাক্সিমাম আমি দেওয়ার দরকার নাই। তো আমি যখন 100তে সিলেক্ট করলাম, আমার এখানে যতগুলো কন্টেস্ট আসবে সব হচ্ছে $100 মিনিমাম, আর $100 উপরে তো থাকবে, $100 নিচে কোনো কন্টেস্ট নেই। আপনি যদি চান এখানে 1000 দিবেন সেটা আপনি দিতে পারেন। যদি 1000-এর কোনো কন্টেস্ট আপাতত আমার সার্ভারে অ্যাভেলেবেল থাকে সেটা এখানে দেখাবে, যেমন একটাই দেখাচ্ছে 19 দিন আগে কন্টেস্টটা দিছে। সো এটা প্রায় $1225 চলতেছে, 123টা এন্ট্রি, অর্থাৎ 183টা এন্ট্রি অলরেডি এখানে পড়ছে। তো বেশি নাই, তো আমরা আপাতত 50 থেকে শুরু করতে পারি। সো আমি যদি 50 দিই, তো 50 বাজেটের এখানে হচ্ছে মিনিমাম যে কন্টেস্টগুলো থাকতেছে। আর যদি আপনি কোনো বাজেট না দেন, অ্যাভারেজ বাজেট অনুযায়ী এখানে হচ্ছে বিষয়গুলো থাকবে। একটু রিলোড দিলেই পেজটা রিলোড হয়ে যাবে। আর এখানে যে স্কিলগুলো আছে, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ওইখানে কিছু স্কিল দেওয়ার অপশন থাকবে। তো আপনি যেহেতু গ্রাফিক রিলেটেড হন, তো গ্রাফিক্স রিলেটেড যতগুলো অপশন আছে সেগুলোকে টিকমার্ক দিলে স্কিলগুলো এখানে শো হয়ে যাবে। আপনি যদি সাথে সাথে ডিজিটাল মার্কেটারও হন, সেই স্কিলগুলো যদি তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চেকমার্ক দিয়ে রাখেন, তখন ওই স্কিলগুলো আপনার এখানে শো করবে। তো আমি এখানে সবগুলোই স্কিলের চেকমার্ক দিয়ে রাখছি, কারণ এখানে যখন আমি সবগুলো অপশনের চেকমার্ক দিয়ে রাখবো, এই অপশনগুলোর রিলেটেড কাজ এখানে শো করবে। সো এ হচ্ছে আপাতত এখানে ফিল্টারিংয়ের বিষয়। সো আমি এখান থেকে যদি কোনো একটা অপশন বা অবজেক্টে যাই, তো এগুলো প্রত্যেকটা এক একটা কন্টেস্ট, মানে ক্লায়েন্টরা তাদের ইনফরমেশন অনুযায়ী বাজেট অনুযায়ী কন্টেস্ট দিয়ে রাখছে। তবে এখানে কিছু বিষয় হচ্ছে, এখানে দেখেন প্রত্যেকটা কন্টেস্টের নিচে এটা হচ্ছে কন্টেস্টের নাম, এখানে দিয়ে রাখছে যে প্রফেশনাল মার্কেটিং ব্রোশার ডিজাইন। আমরা সবাই ব্রোশার ডিজাইন শিখছি বা করছি বা প্র্যাকটিস করছি। তো এই কন্টেস্টের মধ্যে এই যে উপরে যে বিষয়গুলো আছে এগুলো আমি একটু বুঝাই। এটা হচ্ছে কন্টেস্টের নাম, এখানে হচ্ছে কন্টেস্টটা মধ্যে প্রায় 41টা এন্ট্রি জমা পড়ছে, কন্টেস্টের বাজেট হচ্ছে $181। আর এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট 5 স্টার রিভিউ পাওয়া ক্লায়েন্ট, প্রায় 59টা বা 60টার মতো রিভিউ পাইছে।
বা ডিজাইনাররা বা এই ফ্রিল্যান্সাররা তাকে রিভিউ দিছে প্রায় 60টার মতো। আর এখানে উনি এই কন্টেস্টটা 1 ঘন্টা আগে এই freelancer.com-এ পোস্ট করছে, 1 ঘন্টা আগে, এবং এটা খুবই আর্জেন্ট ওনার প্রয়োজন। এখানে দিয়েও রাখছে যে বিডিং ইজ অনলি ওপেন ফর 24 ঘন্টার মধ্যে ওনার কাজটা প্রয়োজন, এই উনি ওখানে আর্জেন্ট দিয়ে রাখছেন। আর এখানে যে এই যে আই এম লুকিং ফর এ স্কিল গ্রাফিক ডিজাইনার আবলা বাবলা অনেক কিছু দিয়ে রাখছে, এগুলো হচ্ছে ওনার ডিটেলস। আমি মোরে ক্লিক করলে আরও ডিটেলস পাবো। আর এখানে উনি কিছু ট্যাগলাইন ইউজ করছে আমাদেরকে পাওয়ার জন্য, তো এইটা বিষয় না। এখানে যে বিষয়গুলো আছে যে লাল নীল হলুদ সবুজ, এইগুলো হচ্ছে একটু বুঝাই। এখানে ফিচার্স দিয়ে রাখছে, আপনি যদি মাউসগুলোকে হোভার করেন তাহলে দেখতে পারবেন যে ফিচার্স এবং হচ্ছে টপ কন্টেস্ট, এই দুইটার মানে এখানে তো হাজার হাজার কন্টেস্ট বা হচ্ছে এই ক্লায়েন্টরা রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। তো আমি যখন কোনো একটা বিষয় সার্চ করব, যেমন আমি ব্রোশার ডিজাইন লিখেই সার্চ করলাম, সেই ক্ষেত্রে যেন ওনার এই এন্ট্রিটা বা ওনার এই কন্টেস্টটা যেন সবার আগে আমার নজরে পড়ে, এই জন্য উনি টাকা খরচ করে এই ফিচার্স অপশনটা অন করছে, টপ কন্টেস্ট অপশনটা অন করছে। এগুলো করতে কিন্তু ক্লায়েন্টের 0.5 সেন্ট করে লাগে, মানে দুইটা মিলে হচ্ছে $1 শেষ, 1 2 3 4 5 6, মানে 6টার অপশনের জন্য ওনার অলরেডি $3 স্পেন্ড করতে হয়েছে। গ্রান্টেড মানে হচ্ছে উনি ওই যে একটা কথা বলছিলাম শুরুতে, যে এখানে কন্টেস্টে পার্টিসিপেট করলে উইন না হলেও টাকা পাওয়া যায়, ওই অপশনটার জন্য হচ্ছে গ্রান্টেড এন্ট্রিগুলা। দেখবেন যে অনেকগুলাই যে গ্রান্টেড আছে, এই যে গ্রান্টেড আছে, আবার অনেকগুলোতে গ্রান্টেড নাই, দেখেন এইগুলোতে গ্রান্টেড নাই। সো গ্রান্টেড মানে হচ্ছে অলরেডি freelancer.com-এ এই $181 পেইড করে দিছে, ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নাই হয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে জমা পড়ে গেছে। সো ক্লায়েন্ট যদি কোনো কাউকে উইন নাও করায়, একটা নির্দিষ্ট সময়সীমা থাকে 18 দিন বা 20 দিন, ওই 18 দিনই হয় বা 14 দিন, ওই সময়সীমা পার হওয়ার পর আরও 18 দিন যায়, যাওয়ার পর যাদের এন্ট্রিটা টপে থাকে বা স্টার পাওয়া থাকে বা দেখা যায় অন্যান্য এন্ট্রি থেকে ভালো হয়েছে, তো তাদের এই $181 ভাগ করে দেয়, কেউ $40 পায়, কেউ $10, কেউ $5, এমনি করে কেউ সেন্টও পায়, 5 সেন্ট 10 সেন্ট এমনি করে পায়। সো এটা হচ্ছে বিষয় গ্রান্টেড এন্ট্রিগুলোতে কাজ করার একটা সুবিধা। সো আপনি যদি উড়াধুরা গ্রান্টেড এন্ট্রিগুলোতে পার্টিসিপেট করেন, দেখবেন যে উইন তো হয়েছেনি, পাশাপাশি দেখা যায় অনেক সময় ক্লায়েন্টরা হয় কি দিয়ে ক্লায়েন্টরা নিজেরা ভুলে যায়, সময় পার হয়ে যায়, ক্লায়েন্টরা কাউকে উইন করাও না, তো তা দেখা যায় সময় পার হয়ে গেলে freelancer.com নিজে থেকেই যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে এই টাকাটাকে ভাগ বটোয়ারা করে দেয়। আর হাইলাইট সেমভাবে এইটার মধ্যেই। আর এনডিএ মানে হচ্ছে একটা যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আমি যদি এখন এটাতে কন্টেস্ট করতে চাই, আমাকে একটা এগ্রিমেন্টে সাইন আপ করতে হবে। কেন? এটার এগ্রিমেন্টটা হচ্ছে এরকম যে আমি এই কন্টেস্টে যদি উইন হইও, আমার এই ডিজাইনটা বা আমার এই কন্টেস্টের জন্য কোনো প্রকার কাজ আমি অন্য কোথাও শেয়ার করতে পারবো না, ওইটার একটা এগ্রিমেন্ট আমাকে সাইন করতে হবে। আমি সেটাও দেখা দিচ্ছি। আর সিল মানে হচ্ছে সেটা আমি বুঝে দিচ্ছি। আমি এটাকে একটা নতুন একটা ট্যাবে ওপেন করি, ওপেন করলে দেখবেন যে আমার একটু এগ্রিমেন্ট করার অপশনটা মেবি চলে আসবে হয়তোবা। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, প্রিয় দেশবাসী? দেখতে পাচ্ছি। এই দেখেন এগ্রিমেন্টটা চলে আসছে। তো আমি এখন এগ্রিমেন্টে যদি সাইন আপ করি, দেই, এগুলো তখনই আসবে যখন হচ্ছে আপনি বাকি সব কিছু আর কি ঠিকঠাক করবেন আপনার ইনফরমেশন দিয়ে। তো আমি সাইন এগ্রিমেন্টে ক্লিক করলাম, আমার কন্টেস্টের যাবতীয় ইনফরমেশনগুলো আমার এই যে এখানে শোকেস হয়েছে। এই যে এখানে যে ডিটেলসটা দিছে, এটা হচ্ছে ক্লায়েন্টের একটা ইনফরমেশন, অর্থাৎ ক্লায়েন্ট কী চাচ্ছে সেটার একটা টুকটাক ইনফরমেশন। আবার এখানে কিছু ডক ফাইলও দিয়ে রাখে, কিছু ইমেজ ফাইলও দিয়ে রাখে, আরও অনেক ফাইল থাকে এখানে। তো এইগুলা সব কিছু আমাকে পড়ে বুঝে তারপর হচ্ছে কাজ করতে হবে। এখানে ক্লায়েন্টের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ক্লায়েন্ট হচ্ছে 2015 থেকে কাজ করে, সাউথ আফ্রিকার ক্লায়েন্ট। সো ওই যে যেটা বাকি ছিল সিল্ড, সিল্ড মানে হচ্ছে দেখেন এখানে আমি যখন এই বিষয়গুলো বুঝে আমি সাপোজ বুঝলাম করলাম, কাজ করার পর আমার যে এন্ট্রিটা, সেই এন্ট্রিটা আমি এখানে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে করতে পারবো, ওইটাও দেখা দিচ্ছি। তবে
আমি যখন এন্ট্রিতে ক্লিক করব, এটা করার পর বাকিরা কি ধরনের কাজ করছে সেটাও আমি দেখতে পারবো। তবে যদি সিল থাকে, বাকিরা কি রকমের কাজ করছে আমি ওইটা আমার এন্ট্রি করার পর আমি দেখতে পারবো না। আমি যদি এই এন্ট্রিতে যাই, দেখেন সবগুলো সিল দেওয়া। কারণ কি? কারণ ক্লায়েন্ট নিজে থেকেই সিল করে দিছে যেন আমি কারো এন্ট্রি দেখতে না পারি। আর এখানে মজার বিষয় আরেকটা হচ্ছে, আপনি এখানে চাইলে একা নিজেই মানে অগণিত এন্ট্রি সাবমিট করতে পারবেন। মানে আপনি একাই 1000টার উপরে এন্ট্রি সাবমিট করতে পারবেন, আপনি নিজে একাই। এটাতে কোনো লিমিটেশন নাই। সো ক্লায়েন্ট যেহেতু সিল দিয়ে রাখছে, আমি কারো ডিজাইন দেখতে পারবো না। সো অন্য একটা দেখাই, যেমন এটার মধ্যে সিল নাই, এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট রিকোয়ারমেন্ট ইমেল ডিজাইন। আবার এটা হচ্ছে লোগো ডিজাইন, এটা একটু 56টা এন্ট্রি পড়ছে। এটা দেখেন, এটার মধ্যে কিন্তু অন্য কিছু নাই, শুধুমাত্র ক্লায়েন্ট টাকা দিয়ে রাখছে। তো আমি এটাতে যাই, এটার মধ্যে ক্লায়েন্ট এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তবে এখানে আমি একটু আগে একটা কথা বলছি যে উইন হওয়ার সব থেকে সহজ একটা মাধ্যম এই freelancer.com। তার একটা প্রধান কারণ হচ্ছে, এখানে যারাই এন্ট্রি করে তারা কখনোই এই যে ডেসক্রিপশন পার্টের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়ে থাকে, এগুলো কখনো ভালো মতো মন দিয়ে পড়ে না। যেমন এখানে ক্লায়েন্ট কি চাইছে, যে আমি লুকিং ফর মডার্ন অ্যান্ড ক্লিন লোগো মাই সার্ফ ট্রাভেল কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে মেন্টওয়াই আইল্যান্ড সার্ফ ক্লাব, এটা হচ্ছে কোম্পানির নাম। চার্টার বোট ট্রিপস ফর ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স সার্ফার্স টু দ্য ওয়ার্ল্ড কোম্পানি মেটাল। আচ্ছা, কি এলিমেন্টস টু ইনকর্পোরেট সার্ফ বোট ওয়েবস বোট। তো এই বোঝা যাচ্ছে যেহেতু তার একটা লোগো লাগবে, এটা তার হচ্ছে নাম। একটু অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে একটু মাস্কট রিলেটেড প্রয়োজন, কারণ তার লোগোতে সার্ফ বোটটাও শোকেস করতে হবে, ওয়েবসটাও শোকেস করতে হবে এবং বোটটাও থাকতে হবে। তো আপনি যদি সার্ফ বোট লোগো লিখে একটু সার্চ করেন, এই যে এই ধরনের কিছু একটা আমি বুঝাতে চাচ্ছিলাম। আপনি চাইলে এই ধরনের কিছু একটা করতে পারেন মাস্কট রিলেটেড, অথবা আপনি অ্যাবস্ট্রাক্ট রিলেটেড করতে পারেন, এই ধরনের কিছু একটা অ্যাবস্ট্রাক্টও আপনি করতে পারেন। সো যেহেতু ক্লায়েন্ট অ্যাবস্ট্রাক্ট বা মাস্কট বলা নাই, আমরা চাইলে এরকম কিছু একটা করতে পারি, কারণ এরকম লোগোগুলা আমরা খুব ইজিলিভাবে যে কোনো ফরম্যাটে ব্যবহার করতে পারি, ফ্লায়ারে, আইডি কার্ডে, ড্যাশবোর্ডে, বিভিন্ন ব্যানারে ইজিলিভাবে ব্যবহার করতে পারি। সো এই হচ্ছে 3টা রিকোয়ারমেন্ট। তার হচ্ছে কালার স্কিম কি, ব্লু, হোয়াইট, এটা হচ্ছে তার কালার রিকোয়ারমেন্ট। দ্য আইডিয়াল ডিজাইনার ফর দ্য প্রজেক্ট শুড হ্যাভ এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন ক্লিন, এটা আবলা বাবলা, এটা আমাদের দরকার নাই। এখানে কিছু ইমেজ উনি দিছে, আমি একটু ওপেন করি, ক্লিক করলে এখানে হচ্ছে ওপেন হবে। লোডিং নেয়, ভালোই সময় লোডিং নেয়, যত নেট স্পিড ভালো থাকুক না কেন। আচ্ছা, উনি চ্যাট জিবিটিতে কমান্ড দিছে। সো কমান্ড দেওয়ার পর ওনাকে এই যে এইরকম কিছু চাইছে। সো বোঝা গেল যে মাস্কট রিলেটেড ওনার কিছু পছন্দ। তো আমরা আরও কিছু দেখি, উনি আরও কিছু স্ক্রিনশট দিছে, এটাও চ্যাট জিবিটির। উনি এরকম কিছু চাইছে আর কি, এরকম কিছু ওনার ভালো লাগছে বিধায় উনি এইগুলাকে স্ক্রিনশট নিয়ে এখানে দিছে। হ্যাঁ, ওনার এরকম কিছুই পছন্দ। তো আমাদের একটু মাস্কট রিলেটেড কাজ করতে হবে। এটাই মেবি লাস্ট ইমেজ, হ্যাঁ এটাই লাস্ট। আপনারা কি আমার সাথে আছেন? জি ভাইয়া আছে। জি স্যার আছে। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। ওই যে এখানে যে পিক গুলো দিছে, এই পিক গুলো যদি আমরা হুবহু ট্রেস করে বা মানে হচ্ছে কপি করে দিই, তাহলে কি মানে এটা কি কোনো সমস্যা হবে এইভাবে করলে? সমস্যা নাই, আপনি এটা করতে পারেন। তবে আপনি যদি হুবহু ট্রেস করতে চান, আপনার তো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিকঠাক থাকবে না। আপনার কথা বুঝতে পারছি ও যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এইটাকে আমি একটু সুন্দর মতো অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিকঠাক করে এইটাই তাকে কপি করে দিলাম, দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টে যদি না আমি বুঝাইলাম মানে, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের দেওয়া যাবে কিনা, মানে হচ্ছে এই রকমের সে যেগুলো দিছে ওইগুলো অনুযায়ী আমি যদি করে দিই এরকম দেওয়া যাবে কিনা, মানে এটা জানতে চাইছিলাম এটাই আর তো কি। ক্লায়েন্ট এখানে ওনার চয়েসগুলো দিছে। আপনি চাইলে এইটাকে হুবহু ভালোভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিকঠাক মতো করে দিতে পারেন, আবার এরকমও সিমিলার কিছু করতে পারেন। হ্যাঁ, সো এটাতে কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা নাই। আপনি চাইলে জি এটাকে ওকে ভাইয়া। ডাউনলোডও করে রাখতে পারেন পরবর্তীতে কাজ করার জন্য। আচ্ছা, সো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু বুঝছি যে হচ্ছে এটা উনি কি কি চাচ্ছে এবং মাস্কট রিলেটেড চাচ্ছে, তাই না? সো এই অনুযায়ী আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট করলাম, মনে করেন যে কমপ্লিট করছি।
তো এখন কমপ্লিট করার পর আপনি তো আর এটা এভাবে রেখে দিবেন না, আপনি হচ্ছে এটাকে কি করতে পারেন, এটাকে হচ্ছে এই যে এখানে বুকমার্কস করে রাখতে পারেন, বুকমার্কস কন্টেন্ট। তবে আরেকটা সুবিধা হচ্ছে আমি যেটা করি, আমি এই কন্টেন্টে ঢোকার পর এই ইউআরএলটা কপি করে আমি একটা নোটপ্যাডে কোনো একটা জায়গায় নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখি। নির্দিষ্ট একটা ফোল্ডারে এই কন্টেস্টের জন্য যাবতীয় যা ইনফরমেশন লাগে আমি ওই ফোল্ডারে সেভ করে রাখি, যেন পরবর্তীতে আমি চাইলে ইজিলিভাবে খুঁজে বের করতে পারি। সো এটা আপনি যখন দেখা যায় কপি করে রাখছেন, আপনি আবার যখন পিসিতে ঢুকতেছেন এই ইউআরএলটা এখানে পেস্ট করে ইন্টার বাটন প্রেস করলে আপনার আবার এই পেজটা চলে আসবে। সো এটা করার পর আপনি এখন সাবমিট মাই এন্ট্রিতে যান। এইটা সময় আছে প্রায় 6 দিন 23 ঘন্টা, মানে 7 দিনের মতো সময় আছে। সো সাবমিট মাই এন্ট্রিতে গেলে আপনার এন্ট্রির একটা টাইটেল দিতে পারবেন, আপনি চাইলে এইটাকেই কপি করে দিতে পারেন। ট্রাভেল কোম্পানির লোগো এইটা চাইলে দিতে পারেন, অথবা ক্লায়েন্ট যে নামটা দিছে সেই নামটা আপনি এখানে দিতে পারেন। আর ডিসক্রিপশন ডিসক্রাইব ইউর এন্ট্রি, এখানে আপনি যেটা দিতে পারেন একটা হুক পয়েন্ট ক্রিয়েট করতে পারেন। হুক পয়েন্টটা কীরকম, ক্লায়েন্ট তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইনফরমেশন চাইছে, তো আপনি এখানে যেটা করবেন তাকে বুঝাবেন যে ভাই তোমার ইনফরমেশন অনুযায়ী আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু অনুযায়ী তোমাকে আমি এই কাজটা করে দিছি। এখন তোমার যদি এই কাজটা পছন্দ হয় বা তুমি যদি মনে করো আমি তোমার কাজের ধারে যেতে পারছি, তাহলে তুমি আমাকে মেসেজ করো বা তুমি আমাকে জানাও, আমি তোমাকে তোমার পরবর্তী রিকোয়ারমেন্ট অনুযায়ী আনলিমিটেড রিভিশন দিয়ে তোমার ফুল চয়েসগুলোকে বা নিডগুলোকে আমি ফুলফিল করে দিব। এইভাবে করে একটা হুক পয়েন্ট এখানে দিতে পারেন। দেন হচ্ছে আপনি অবশ্যই এখানে দিবেন যে দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, কারণ এটা আপনি সম্পূর্ণ নিজে থেকে ক্রিয়েট করছেন। যদি আপনার কোনো একটা বিষয় হুবহু কপি হয়ে যায়, দেখবেন যে আপনাকে বাকি ফ্রিল্যান্সাররা মাথা খেয়ে ফেলছে, কারণ এখানে একদল লোক আছে কে কোন জায়গা থেকে কোন ডিজাইনটা কপি করছে সেটার হুবহু লিঙ্ক তারা আপনার এন্ট্রি এর নিচে কমেন্ট করে জানিয়ে দেয় ক্লায়েন্টকে লিঙ্ক সহ। তো এটাতে ধরা খাওয়ার সুযোগ একদম 100% আর কি। তো এই জন্য আপনি কপি করবেন না, নিজে থেকে করবেন, এই জন্য এটা দিবেন। আর যদি কপি করেও থাকেন তাহলে হচ্ছে এখান থেকে দিবেন কোথা থেকে কপি করছেন, কোন লিঙ্ক থেকে কপি করছেন সেটা আপনি দিলেন, এবং এখানে একটু ডিসক্রাইব করে দিলেন যে আমি এখান থেকে আইডিয়া নিছি বা হচ্ছে সেখান থেকে আমি হুবহু কপি করছি, আমার লাইসেন্স কিনা আছে সেই অনুযায়ী আপনি দিতে পারেন। তবে চেষ্টা করবেন উপরটায় চেকমার্ক দিয়ে রাখার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট এখানে মাল্টিপল ডিজাইনারকে উইন করাইতে পারে। ক্লায়েন্ট একজনকে উইন করাই দিছে, এখন দ্বিতীয় ডিজাইনারের কাজও তার পছন্দ হয়েছে, সে ওইটাও কিনতে চায়। তো এখন ক্লায়েন্ট অলরেডি একজনকে উইন করাই দিছে, আমার এন্ট্রিটাও তার পছন্দ হয়, সেক্ষেত্রে সে আমার এই এন্ট্রিটা কত টাকা দিয়ে কিনতে পারে। তো এখানে যত বাজেট থাকবে এর বেশি দেওয়া যাবে না, আপনি চাইলে এখানে 1000 দিতে পারবেন না, 101 টাকাও দিতে পারবেন না। সো আপনার এখানে 100 টাকা থেকে, অর্থাৎ প্রাইস মানে যেটা থাকবে সেটা থেকে কিছুটা কম, যেমন 80 বা 70 আপনি দিতে পারেন। অর্থাৎ ক্লায়েন্ট যদি আমার এটা দ্বিতীয়বার কিনতে চায়, মানে অন্য একজন এটা উইন করাইছে এখন আমারটাও নিতে চাচ্ছে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে $80 দিতে হবে, তারপর সে এটা নিতে পারবে। এরপরও নেগোসিয়েশনের পার্টটা তো আছে। এরপরে গিয়ে হচ্ছে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে হাইলাইট আর একটা হচ্ছে সিল। সিলটা একটু আগে আপনাদেরকে যেটা বুঝাইলাম যে আপনার এন্ট্রি আর কেউ দেখতে পারবে না, আর হাইলাইট হচ্ছে এখানে যদি 1000টা এন্ট্রিও পড়ে আপনার এন্ট্রি সবার টপে থাকবে। তবে এই দুটো করার জন্য আপনার $1 লাগবে, যেহেতু আমাদের কাছে টাকা নাই। তো এই হিসাব বাদ আমি আমার ফাইল এখানে আপলোড করতে পারবে। দেখেন কি কি ফাইল হিসেবে আছে, জেএফ, জেপেগ, পিএনজি। তবে এখানে আপনি মোকআপ করে দিবেন, ছাড়াই দিয়েন, তবে উপরে হালকা প্রয়োজন পড়লে ওয়াটারমার্ক দিয়েন। এই যে এখানে নোটিফিকেশনগুলো দেখতেছেন বাম পাশে, এই নোটিফিকেশনের গুলোই আপনার ইমেল যেটা দিয়ে ভেরিফিকেশন করছেন সেই ইমেলের মধ্যে এই নোটিফিকেশনগুলো যাবে। আর এখানে ডেইলি অনেকগুলো নোটিফিকেশন আছে, এই জন্য বললাম যে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ইমেল ব্যবহার করার জন্য। সো ব্রাউজার ফাইলে গেলে আপনার কোন ফাইলটা আছে সেটা আপনি ইমেজ হিসাবে এখানে আপলোড করলেন। আপলোড করার পর আপনি এখানে সাবমিট এন্ট্রি অপশনটা পাবেন, সাবমিট এন্ট্রিতে ক্লিক করলেই আপনার এন্ট্রিটা চলে যাবে। সো এরপরে আপনি যখন এন্ট্রিতে যাবেন, এন্ট্রিতে গেলে দেখতে পাবেন যে এই যে তাদের এন্ট্রিগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এই যে এই ব্যক্তি হচ্ছে সিল করে দিছে, কিন্তু ক্লায়েন্ট দেখে নাই কিভাবে বুঝলাম, 421টা এন্ট্রি পড়ছে, এটা সবার লাস্ট 422 একটু আগে মনে দিছে। ক্লায়েন্ট যখন কোনো একটা এন্ট্রি পছন্দ করবে সে এখানে রিভিউ দিবে, কাউকে 1 স্টার দিবে, কাউকে 4 স্টার, বা কাউকে 5 স্টার দিতে পারে, আবার কারো এন্ট্রি করে দিতে পারে। সো ওইটা এখানে লেখা থাকবে রিজেক্টেড। আপনি এটাও ফিল্টার করতে পারবেন, এই যে শর্ট বাই
রেটিং দিয়ে, কাউকে রেটিং করে না যেহেতু এটা আসবেও না। তারপর হচ্ছে ও মা 478টার মতো এন্ট্রি পড়ছে আর কি, দেখা যাচ্ছে এখানে শোকেসটা ওরকমভাবে হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে টাইম সাবমিটিং, ফ্রিল্যান্সার রেটিং, লাইক, এরকমভাবে দেখতে পারবেন। তারপর অল এন্ট্রি, অ্যাক্টিভ টপ, রিজেক্টেড করছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। রিজেক্টেড, হ্যাঁ ক্লায়েন্ট অলরেডি অনেকের কাজগুলা রিজেক্টেড এখানে দেখেন করে দিছে। এই যে এই ব্যক্তিরা 50 সেন্ট খরচ করে এন্ট্রি দিছে, তারপরও তারটা রিজেক্টেড, তো শুধু শুধু তার 50 সেন্ট গেল। এই যে ওনারটাও গেছে, তো ওনারা এই যে দিছে আর কি। আবার অনেকে উইথড্র করে ফেলছে, সেটাও দেখা যাবে। 3 জন তার এন্ট্রি উইথড্র করে ফেলছে। আমি যখন আমার কাজ দিব আমার এখানে শো থাকবে আমি উইথড্র করব কিনা, সেই অপশন আছে। হ্যাঁ, তারপর অল এন্ট্রি দেন, অ্যাক্টিভ কারা কারা আছে তাদেরটা আপনি এখন এখানে দেখতে পাবেন যে এই ডিজাইনাররা হচ্ছে অ্যাক্টিভ আছে। এগুলো ম্যাক্সিমাম চ্যাট জিপিটি দিয়ে বানানো, একদম শিওর, অথবা কোথা থেকে কপি করছে, কারণ এত নিখুঁত মাস্কোট বা ইলাস্ট্রেশন যারা আসলে করে তারা কখনো $100 জন্য এই কাজ করবে না। তারা কমসে কম $500 নিচে তো এই কাজ করবেই না। তো এটা একদম ইজিলি ভাবে, নূর মোহাম্মদ ওনার কাজই 3টা, তো বোঝা যায় চ্যাট জিপিটি। আবার এই দেখেন ফন্টগুলো ভালো না, তো এটা চ্যাট জিপিটি দিয়ে মারছে আর কি, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমরা অল এন্ট্রিতে যাই। তো এইটাতে আমি একটু আগে বললাম যে আমার আসলে কাজ পাওয়ার সুবিধাটা কীরকম বা কেনই আমি এখান থেকে উইন হইতে পারবো। এইটার মধ্যে যদিও বোঝা যাচ্ছে না, কারণ সবগুলো এন্ট্রি মোটামুটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা, তবুও এই দুইটা দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আদৌ আছে? কারণ ক্লায়েন্ট এখানে ডিসক্রিপশনে কি বলছে, ব্লু, হোয়াইট অ্যান্ড গোল্ড, এবং ক্লায়েন্টের যেই ইগুলো দিছে সেগুলো কিন্তু ওই কালার অনুযায়ী আছে। কিন্তু এই যে যে ব্যক্তিরা ওনারা কিন্তু এই কালার কোডগুলো ফলো করে নাই, যদিও এরা করছে। এই লোগোটা মোটামুটি মিনিমালিস্টিক ভালো আছে, তবে এরা কিন্তু ওই কালার কোড ফলো করে নাই। চ্যাট জিপিটিতে কমান্ড দিয়ে যা পাইছে সেটা এখানে বসায় দিছে, নাম টাম বসায় দিয়ে কাজ শেষ। বাকিগুলো মোটামুটি ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে এন্ট্রি। আমি আরেকটা দেখাই, যেটা আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আসলে কেন আমরা উইন হইতে পারি। আচ্ছা, এটা একটু দেখি। এটার মধ্যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে। তো এখন বিষয়টা হচ্ছে আমার খুব দরকার বা খুব শখ পয়দা হয়েছে, আমার হাতে এত সময় নাই। তো আমি কি করি, মানে বুঝাচ্ছি যারা করে আর কি, তারা এই রিকোয়ারমেন্টগুলো পড়ে না, এত পড়ার সময়ই নাই। কি করে, বড় প্রাইস, হ্যাঁ গ্রান্টেড, সময় অল্প, একটা চান্স লাগায় দেখি হয় কিনা, মানে লটারির মতো ধরে দেখি যদি লাগা যায়। তো তারা কি করে, এন্ট্রিসে যায় সরাসরি, কন্টেস্টে ঢোকার পরই এন্ট্রিসে চলে যায়। এন্ট্রিসে গিয়ে যখন দেখে যে 5 স্টার পাওয়া একটা লোগো, তো সে এখান থেকে একটা ধারণা নেয়, ও 5 স্টার ক্লায়েন্ট যেহেতু দিছে এর মানে ক্লায়েন্টের পছন্দ। সো লোগোর নাম কি, ও লোগোর নাম অল স্টার হকি গেম, এটা হচ্ছে টেক্সট। আচ্ছা, এরকম কিছু আইকন লাগবে, পুলিশের একটা আইকন লাগবে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা দেখলাম, আচ্ছা অল স্টার প্রোটেক্ট অ্যান্ড সার্ভ, এটা হচ্ছে মেন নাম, ঠিক আছে। এটা দেখেন চ্যাট জিপিটি দিয়ে করা, চ্যাট জিপিটি করার কারণে এখানে নামগুলো স্পষ্ট না। আচ্ছা, হকি বেট লাগবে, তো আইডিয়া পেলাম। তো আমি কি করলাম, এই রিকোয়ারমেন্ট না পড়েই এইখান থেকেই আইডিয়া নিয়ে আমি কাজ করলাম, যার কারণে কি হয়, ক্লায়েন্ট এক্স্যাক্টলি কি চাইছে সেই অনুযায়ী আমি করি নাই, যার কারণে আমার এন্ট্রিটা রিজেক্ট যায় এবং আমি আসলে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি। আবার এখানে দেখেন মানুষজন দিচ্ছে, আসলে আসলে ক্লায়েন্ট কি চাইছে আমরা একটু দেখি। আই এম ইন নিড অফ মডার্ন ইংলিশ লোগো ফর অ্যান অল স্টার হকি game that embodies support for a police and fire department. আচ্ছা, the logo should incorporate our branding and the phrase protect, এটা হচ্ছে phrase protect and serve, এটা দেওয়া যাইতে পারে অল স্টার হকি গেম বা অল স্টার হকি এতটুকু, আর এটা হচ্ছে সাবটাইটেল বা মোটো হিসেবে রাখা যেতে পারে। সো কাদের টার্গেট, তারা হচ্ছে পুলিশদের এবং ফায়ার ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য এটা ফোকাস রাখবে। তো আপনার যে পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্ট দিতে হবে এমনটা না, যেটা উনি এটা করছে।
এই দুটো তো দেওয়ার দরকারও নাই। তো উনি আবার অনেকেই যে পুলিশের আইকন রাখছে, তো এগুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, এই মডার্ন ডিজাইন স্টাইল ইনক্লুসিভ অফ এ পুলিশ ব্যাচ। আচ্ছা, এখানে উনি দিছে যদিও যে পুলিশ ব্যাচ বা ফায়ার ফাইটারের হেলমেট থাকতে পারে। ইউজার ব্র্যান্ড কালার উইচ আই উইল প্রোভাইড, উনি কিন্তু প্রোভাইড করে নাই, আই উইল প্রোভাইডস। আচ্ছা, এটা দরকার নেই, এটা আমার কী কী থাকা লাগবে সেগুলো বলছে। আচ্ছা, উনি কি কিছু প্রোভাইড করছে সেটা দেখতে পারবো কোথায়? এন্ট্রিসে একদম নিচে যদি যাই, এখানে ওনার কমেন্ট থাকার কথা। সো যেহেতু ওনার কোনো কমেন্ট নাই, অর্থাৎ কন্টেস্ট হোল্ডার নামে একজনের কমেন্ট থাকবে। সো অলরেডি একজন কমেন্ট করছে যে হোয়াট কাইন্ড অফ কালার্স উড ইউ লাইক টু ম্যাচ ইউর লোগো। তো দ্যাটস মিন কোনো কন্টেস্ট হোল্ডার কমেন্ট করে নাই, মানে কোনো কালার রিকোয়ারমেন্ট নাই। ক্লায়েন্ট এটা দিয়ে গায়েব হয়ে গেছে, এটা কিন্তু কোনো আচ্ছা গ্রান্টেডও ছিল। এই দেখেন উনি কিন্তু এন্ট্রি দিয়ে গায়েব, কবে আসবে কি আসবে না আসবে খবর নাই, 3 ঘন্টা আগে দিছে আর কি। সো এ হচ্ছে অবস্থা। সো আমি যদি এখন বাকিদের ডিজাইন দেখে কাজ করা শুরু করি, তো আমার মাথায় কিন্তু আমার যে ক্রিয়েটিভিটিটা ছিল সেটা কিন্তু আর আসবে না। এখানকার এই বিষয়গুলো নিয়ে আমার কাজ আসবে, যেটা অলরেডি এখানে আপনারা দেখতে পারতেছেন যে সবাই যে হকি স্টিক নিয়ে, তারপরে পুলিশ ব্যাচগুলো নিয়ে করা ট্রাই করছে। হ্যাঁ, তবে আমি যদি আমার আইডিয়া নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটা আউটপুট বের করে এখানে সাবমিট করতে পারতাম। এই আর কি বিষয়, আপনারা কি আমার বিষয়গুলো বুঝতে পারতেছেন? যদি অনেকক্ষণ যাবত চিন্তা। জি ভাইয়া। আচ্ছা, সো এই জন্য আমি বলি যে নতুনদের জন্য আসলে এই ফ্রিল্যান্সার সাইটটা বেস্ট। কারণ আপনি যদি একটু কষ্ট করে সময় নিয়ে এই রিকোয়ারমেন্টগুলো বুঝে কাজ করতে, রিভিউ পাবেন। প্লাস এখানে যদি আপনি রিভিউ পেয়ে যান, তো আপনার এখানে ওই যে বললাম যে ক্লায়েন্ট যদি গায়েব হয়ে যায়, তো আপনার যদি এখানে 5 স্টার বা 3 স্টার ইভেন 1 স্টার থাকে, ক্লায়েন্ট গায়েব হয়ে গেলেও আপনার এই টাকাটা বন্টন পেয়ে যাবেন। বন্টন কীভাবে পাবেন দেখাই। এখানে আমার একটা পাইছিলাম, এ দেখেন এখানে দিছে কোনো অ্যাওয়ার্ড দেয় নাই গিভেন পিরিয়ডের মধ্যে। তো আমি একটা পার্সেন্টেজ পাইছিলাম $4 না $2 মতো, যদিও কন্টেস্টের প্রাইস ছিল মাত্র $20। তো ওইখান থেকে আমি মাত্র অল্প কিছু একটা পরিমাণ পাইছি, তাও কবে 2 বছর আগে আর কি। লাস্ট কন্টেস্ট করছি কবে মনে নাই। তো এই আর কি অবস্থা। আবার ক্লায়েন্ট যদি কোনো এটাকে আপনাকে কি বলে রিভিউ দেয়, সেটা নোটিফিকেশনে এখানে পাবেন। ক্লায়েন্ট যদি কোনো কমেন্ট করে, সেই ইনফরমেশনগুলো আপনি আপনার এই ড্যাশবোর্ডের মধ্যে পাবেন। আপনাকে যদি উইন করায়, সেটার ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন একদম লাইভ। এই আর কি অবস্থা। আর কি বাকি ছিল এখানে? আচ্ছা, সো এই হচ্ছে আপাতত আমাদের freelancer.com এর যাবতীয় হিস্ট্রি। আমি কি ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি এখানকার এই freelancer.com এর বিষয়ে? জি ভাইয়া। কারো কি কোনো প্রশ্ন আছে freelancer.com নিয়ে? প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন অথবা বলতে পারেন। এনিওয়ান? অনেকে শেষে জয়েন করছেন, ক্লাস ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নিয়েন, সমস্যা নাই। কারো কোনো প্রশ্ন নাই বিন্দু পরিমাণ? জি ভাইজান, হাত তুলছিলেন, বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। আমার তো বয়স 14 বছর, কিন্তু আমি কি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কি কাজ করতে পারবো? আচ্ছা, আপনার জন্য যেটা হচ্ছে, যেহেতু 18-র নিচে এমনিতেও তারা অ্যাকাউন্ট দেয় না, তো আপনার যেহেতু এনআইডি যদি থাকেও, তো ওইটা দিয়ে আপনাকে অ্যালো করবে না। আপনার লাগবে হচ্ছে, আপনার যদি পাসপোর্ট করেও থাকেন সেটাও তারা অ্যালো করবে না, কারণ তারা পাসপোর্টে ওই বয়স অনুযায়ী 18 বছর মিলাবে, যদি না হয় তারা আপনাকে অ্যাকাউন্ট দিবে না। তো এই ক্ষেত্রে আপনার আপাতত অফ থাকে ভালো। আর যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার বিশ্বস্ত বলতে যে আপন ভাই বোন এরকমটা না, একদম বাবা মার এনআইডি ছাড়া আপনি আর কারো এনআইডি নিয়েন না যদি তারা জীবিত থাকে। আর যদি না থাকে তাহলে চাইলে আপন রক্তের ভাই বোনের এনআইডি দিয়ে করেন, যদি তাদের আগে কোনো অ্যাকাউন্ট
আছে না যে আমিও ফ্রিল্যান্সার, আমার ভাইয়াও ফ্রিল্যান্সার, এখন তার কোনো এককালে এই এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করছে, এখন আমি তারও জানা নাই আমারও জানা নাই, আমি কি করলাম তার এনআইডি বা ইনফরমেশন দিয়ে আমি আবার অ্যাকাউন্ট করতে গেলাম। তো এই ক্ষেত্রে কি হইলো, তার আগের অ্যাকাউন্ট তো যাবেই, আমি যে নতুন অ্যাকাউন্ট করতে গেলাম এই কারণে এই এনআইডি দিয়েই তারা হচ্ছে ব্যান করে দিবে, আর কোনো অ্যাকাউন্ট করা যাবে না, যেহেতু একটা এনআইডি দিয়ে একজন পার্সন একবারে অ্যাকাউন্ট করতে পারে আর কি। সো এই বিষয় হচ্ছে আপনার ফলো করতে হবে আর কি। আশা করি বাকিরাও বুঝতে পারছেন। মেইন কথা হচ্ছে 18 বছরের উপরে স্মার্ট এনআইডি কার্ড এবং হচ্ছে পাসপোর্ট লাগবে, আর ওইটা দিয়ে আগে যেন কোনো অ্যাকাউন্ট না থাকে সেটাও জানা থাকা লাগবে। আর আমাদের অনেকটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হচ্ছে এইটা যে ভাইয়া আইপি অ্যাড্রেসের একটা বিষয়, অর্থাৎ যেই ব্রডব্যান্ড কানেকশন ওয়াইফাই প্রোভাইডার থেকে আমরা নেট নিছি, তাদের কাছ থেকে যদি রিয়েল আইপি না নিই, কিংবা আমার পিসিতে যদি অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন করে, এরকম কিছু হলে আমার অ্যাকাউন্ট মনে হয় ব্যান হবে। তো এই বিষয়টা একটু বলি। আপনি আপনার যে পিসি আছে এই পিসিতে এখন আমি আমার এই যে freelancer.com অ্যাকাউন্টটা ওপেন করছি, লগ ইন করছি গুগল ক্রোমে, ওকে। আমি এই অবস্থাতেই নতুন আরেকটা ট্যাব খুলে আপনার অ্যাকাউন্টটা যদি লগ ইন করি, আমার কিন্তু অলরেডি একটা লগ ইন করা আছে এখানে, ঠিক আছে। এখন এই অবস্থাতে এই ব্রাউজারে নতুন একটা ট্যাবে যদি আমি একটা অ্যাকাউন্ট, অন্য কারো অ্যাকাউন্ট, ইভেন আমারও যদি অন্য একটা অ্যাকাউন্ট হয়, আমি যদি লগ ইন করি, আমার দোনোটা অ্যাকাউন্ট চাঁদের দেশে যাওয়ার রিস্ক আছে 99%। তাহলে আমি কি করতে পারি, তাহলে হচ্ছে আমার এটা আমি আগে লগ আউট করব। লগ আউট করে আমি অন্য একটা ব্রাউজার ইউজ করব। অন্য ব্রাউজারের অভাব নেই, আপনার অপেরা আছে, ফায়ারফক্স আছে, মজেলা আছে, দেন হচ্ছে ব্রাভো আছে, হ্যাঁ, এই ধরনের অনেক ব্রাউজার আছে। সো আপনি ওই ব্রাউজারে যান, ওই ব্রাউজারে গিয়ে আপনি লগ ইন করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি এই ব্রাউজার দিয়ে এটা লগ ইন থাকতে পারেন, অ্যাট দ্য সেম টাইম ব্রেভার দিয়েও ওই ব্রাউজার দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন থাকতে পারেন। তবে অ্যাট দ্য সেম টাইম দুইটাতে একসাথে লগ ইন করার কোনো দরকার নাই। আপনি এটা একদম ক্লোজ করেন, অন্য একটা ব্রাউজারে যান, অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কারো অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। এই মানে এই না যে এই একটা ডিভাইসে একজনের অ্যাকাউন্ট কাজ করা যাবে, এমনটা না, এমনটা কখনো হয় নাই। আর ফাইবার ফ্রিল্যান্সার এরকম কিছু করে না। আমাদের এটা অনেকের মাথার উপর ভর চাপ করে যে ভাই একটা পিসিতে মনে একটা অ্যাকাউন্ট করা যায় না, এমনটা না। এটা আমাদের আগে অনেক ভয় পাওয়া হতো, তবে এটা সত্যতা নাই, এটা হচ্ছে ভুল ধারণা। ফাইবার নিজে থেকে এটা অনেকে মানে ফাইবার নিজে থেকে এটা ক্লিয়ার করছে যে এরকমটা করে না। আবার ওই যে একটা ওয়াইফাই নিয়ে ওই ওয়াইফাইয়ের আন্ডারে যদি আরও কোনো ফ্রিল্যান্সার থাকে, মানে আমি চারতলায় বসে একটা ওয়াইফাইয়ের কাজ করতেছি, মানে ওনাদের থেকে লাইন নিয়ে আমি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছি, আমার নিচতলায় বসেও ওই ওয়াইফাই ওনাদের থেকেই লাইন নিয়ে তারাও কাজ করতেছে সেম ফাইবারেই, আমিও ফাইবারে কাজ করে, ওনারা ফাইবার কাজ করে। এর জন্য আমাদের দুজনের অ্যাকাউন্ট চাঁদের দেশে যাবে কিনা, না, এটাও ভুল ধারণা। আবার আমার রাউটারের কানেকশন নিয়েই আমার ভাই আমার পাশে বসে ল্যাপটপে সে ফাইবার চালাইতেছে, আমি সেই সেম ওয়াইফাই দিয়ে আমি ডেস্কটপে চালাইতেছি কিংবা মোবাইলে চালাইতেছি, এর জন্য আমাদের দুইটাই চাঁদের দেশে যাবে, এমনটাও না। আপনি একটা রাউটার দিয়ে যত কানেকশন থাকুক, আপনি আলাদা আলাদা ডিভাইস দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের এই ভয় ছিল, আশা করি এই ভয়টা আর তাদের থাকবে না। ওকে, সো ওভারঅল আমি মনে হয় আজকে আমাদের ফ্রিল্যান্সার সাইটটা নিয়ে মোটামুটি আপনাদের আইডিয়া দিতে পারছি। আর একটা করা যে ভিডিওটা ওইটা দিলে আই হোপ আপনাদের বাকি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এইটা আপনাদের ঈদের আগের লাস্ট ক্লাস হয়, তাহলে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আসলে ঈদটা হচ্ছে তাদের জন্য খুশির যারা হচ্ছে সম্পূর্ণ মাস কাজ করছে, শ্রম দিছে, এখন ঈদের বেতন পাবে, সালামি পাবে, তাদের জন্য খুশি। আর যারা সারা মাস কাজ করে নাই, অলস হয়ে বসেছিল, তাদের জন্য তার বেতনও পাবে না, খুশি হওয়ারও বিষয় নাই। তো এই রমজান মাসটা আমাদের বিষয়টা হচ্ছে যে সারা মাস আমরা রোজা রাখলাম, আল্লাহর জন্য কষ্ট করলাম। দেখেন অন্যান্য বিষয়গুলো কি, নামাজ আপনার, তারপর হচ্ছে হজ, জাকাত, এই বিষয়গুলোর মধ্যে লোক দেখানো একটা ভাব থাকে। আপনি নামাজ পড়তেছেন, লোক দেখতেছে, হজ করতেছেন, লোক দেখানো একটা বিষয় আছে, জাকাত দিতেছেন, লোক দেখানো একটা বিষয় থেকে যায়। কিন্তু আপনার এই রোজা, এটা লোক দেখানোর বিষয়টা নাই বললে চলে। কারণ আপনি চাই একা বদ্ধ করে পানি বা খাবার দাবার খাইতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কারণটা কি? কারণ আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। সো এটা সম্পূর্ণ আল্লাহর জন্যই, আপনি লোক দেখানোর জন্য না খায় আছেন, বিষয়টা এমন না। হ্যাঁ, আমি না খায় আসি, কিন্তু আমি পাশে একটা ঘরে গিয়ে আবদ্ধ ঘরে গিয়ে আমি খেয়ে ফেললাম ধুমায়া, তো
তো এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, তো এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য। সো 1 মাস আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা একটা নিয়ামত পাইলাম। আর যেহেতু লাস্ট 10 দিন তো চলতেছে, বেজোর রাত্রগুলা আজকে একটা অলরেডি কালকে গেছে। আর বেজোর রাত্রগুলা আপনারা কি কি করেন যে আজকে রাতে বিজয় রাত এরকমটা কি ভাবেন কিনা? এমনটা কিন্তু না। মানে 22 রমজানের রাত্রে হচ্ছে বিজয় রাত, আবার 24 রমজানের রাত্রে হচ্ছে বিজয় রাত, যেহেতু ইসলামিকভাবে রাত্রগুলো আগে আসে। আমরা অনেকে আমি নিজে আগে ছোটকালে মনে করতাম যে 23-এর রাত মনে হয় হচ্ছে বিজয় রাত, না এমনটা না। আজকে হচ্ছে 22 রমজান, উদাহরণ দিচ্ছি, আজকে হচ্ছে 22 রমজান, আজকের রাত হচ্ছে বিজয় রাত। আজকে হচ্ছে 24 রমজান, আজকের রাত হচ্ছে বিজয় রাত, 25তম রাত, এইভাবে করে কাউন্ট করা হয়। সো এই বিজয় অলরেডি কালকে গেছে, 23 রমজান শেষ, এখন বাকি আছে 25, 27 আর হচ্ছে 29, 3টা রাত বাকি আছে। সো ভাইয়ারা যারা আছেন যদি পারেন তারা এতেকাফের নিয়তে মসজিদে চলে যেতে পারেন। আর 10 দিন যে থাকতে হবে এমনটা না, থাকলে ভালো। আর যদি না পারেন একটা কাজ করতে পারেন, এই বেজোর রাত্রিগুলো আসরের সময় থেকে বা হচ্ছে দেখা যায় ইফতারি করে গিয়ে আপনি একটা ছোটখাটো বেডিং নিয়ে গিয়ে মসজিদে অবস্থান করতে পারেন, আবার সেহরির সময় বাসায় চলে আসলেন। এটা করতে পারেন যদি একদম না হয়। আর যদি পারেন তাহলে হচ্ছে বাকি কয়টা দিন আপনারা মসজিদে এতেকাফের নিয়তে বসতে পারেন। আর যারা আপুরা আছেন তারা যদি বাসায় এক্সট্রা রুম থাকে তো একটা নির্দিষ্ট একটা রুমে আবদ্ধ হয়ে এতেকাফের নিয়তে বসে যেতে পারেন। আর যদি বাসায় অত রুম না থাকে, একটা রুমই থাকে, তাহলে একটা রুমের একটা কর্নারে পর্দা দিয়ে এতেকাফের নিয়তে আপনি বসে যেতে পারেন। তবে এই রমজান মাসে 2টা বিষয় থাকে, একটা হচ্ছে এই এতেকাফ পাওয়ার একটা বিষয়, আর দ্বিতীয়টা হচ্ছে এই সবে কদর। সো এই 2টা থাকে। আর যেহেতু এটা যদি ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস হয়, তো ঈদটা যেন আপনাদের আনন্দের সহিত কাটে। আর যারা আমরা কর্মচারী ছিলাম তারা যেন সঠিকভাবে বেতনটা পাই ঈদের মধ্যে, কারণ আমাদের খুশিটা সব থেকে বেশি থাকবে ঈদের মধ্যে আর কি। আর যারা আমরা করতে পারি নাই, চেষ্টা করবো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, যেন আল্লাহ তাআলা আমাদের নেক হাত দেয়। কারণ আমাদের মৃত্যু কবে হবে এটা কিন্তু অলরেডি শবে বরাতে চলে যায় আজরাইল আলাইহিস সালামের কাছে। আপনারা কি জানেন কি না জানি না, শবে বরাতে আজরাইল আলাইহিস সালামের কাছে এই লিস্টটা চলে যায় প্রত্যেক বছর কারা কারা মারা যাবে। তো ওই লিস্ট অনুযায়ী সারা বছর আজরাইল আলাইহিস সালাম কাজ করতে থাকে, আবার পরের বছর শবে বরাতে মানে রমজানের 15 দিন আগে। তো এই জন্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেন আমরা বেশি বেশি দোয়া পড়ি, যেন রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে, যেহেতু আমরা নেক হায়াত পাইছি। যে এটা বদদোয়া করে গেছে যে যারা রমজান মাস পাইলো অথচ নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের জন্য আসলে বদদোয়া করে গেছে আর কি। তো 3টা বদদোয়া করছে। একটা হচ্ছে তার নাম আসলো, দুরুদ পড়লো না, অর্থাৎ নবীজির নাম আসলো, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না, এটা। তারপর হচ্ছে বাবা মাকে পাইলো, তাকে খেদমত করতে পারলো না, এটা। আরেকটা হচ্ছে রমজান মাস পাইলো, তার জন্য সে গুনাহ মাফ করে নিতে পারলো না। এই 3 ব্যক্তির জন্য বদদোয়া আসে আর কি। যাই হোক, কথা বেশি বলে ফেলছে অনেক। সো আমি প্রেজেন্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। আর সার্টিফিকেটের কথাটা বললেন যে সার্টিফিকেট কবে পাবেন, সার্টিফিকেটের জন্য কিন্তু আমি আগে থেকে ওয়ার্নিং দিছি, আপনাদের যতগুলো হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক আপনি জবে কমপ্লিট করতে পারবেন, আপনি তবেই এই সার্টিফিকেটটা পাবেন। এমন না যে আজকে কোর্স শেষ কালকে আপনারা সার্টিফিকেটটা পাবেন, এমনটা না। আপনাদের কোর্স শেষ, এখন আপনারা যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে 1 বছর কিংবা 10 বছরও লাগে, শিখবে সবাই যদি থাকে, 10 বছর পরে আপনি হচ্ছে এই সার্টিফিকেটটা পাবেন। হোমওয়ার্ক কমপ্লিট নাই, আপনি যতই অনুরোধ বিনোধ করেন আপনি সার্টিফিকেট পাবেন না। প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট থাকতে হবে, তারপর হচ্ছে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। কারণ এই সার্টিফিকেটটা শুধুমাত্র আপনি যে কোর্স কমপ্লিট করছেন এই জন্য না, শিখবে সবার একটা ভ্যালু আছে। কারণ আপনি কোনো কিছু পারেন না, সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় শো করালেন এবং তারা দেখলো যে আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, শিখবে সবাই থেকে, তখন আপনারও বদনাম হবে, শিখবে সবাই একটা বদনাম হবে। এই জন্য বিশেষ করে আমি সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট না হলে সার্টিফিকেট দিই না। ওকে, আমি ভিডিওটা অফ করে দিই।